দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। পুরো বিশ্ব অনেকটা অস্বস্তিতে ছিল, কারণ আজকে সন্ধ্যা 6টা নাগাদ এই যুদ্ধবিরতি, যেটি 2 সপ্তাহের জন্য করা হয়েছিল ইরান এবং আমেরিকার মধ্যে, সেটি শেষ হতে যাচ্ছিল এবং প্রেসিডেন্ট ট্রাম্প আগে থেকে বারবার করে বলছিলেন তিনি আর মেয়াদ বাড়াবেন না। তাহলে কি আবারও যুদ্ধে প্রবেশ করতে যাচ্ছে বিশ্ব, এমন একটি প্রশ্ন ছিল। তবে অস্বস্তিটা ঘণ্টাখানেক আগে, অর্থাৎ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে কাটিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন যে মেয়াদটা আরও বাড়ানো হলো। বাড়ানোর সময়সীমা যেটুকু তিনি বলেছেন সেটি হলো ইরান যতক্ষণ পর্যন্ত একটি প্রস্তাব না দেয়, অর্থাৎ এটি অনির্দিষ্টকাল হতে পারে, এটি আগামী 2 সপ্তাহ হতে পারে, নানা বিষয় হতে পারে। তিনি বলছিলেন ইরান তাদের প্রস্তাবটা প্রস্তুত করার জন্য যেটুকু সময়, এটুকু সময় দিতে হবে, তাই তিনি এইটুকু সময় পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন। এবং এটাতে তিনি বলছিলেন যে পাকিস্তানের কথা আবারও তিনি টেনেছেন। আগের বার যখন যুদ্ধবিরতির তিনি ঘোষণা দিয়েছিলেন তখনও বলেছিলেন যে পাকিস্তানের অনুরোধে এটি করা হয়েছে। এবারও তিনি পাকিস্তানের শেহবাজ শরীফ এবং আসিম মুনির, তাদের দুজনের নাম উল্লেখ করেছেন যে তাদের অনুরোধের কারণে তিনি এটি করেছেন। স্বভাবতই এই ঘোষণার পরে স্বস্তি হাঁপ ছেড়ে নিঃশ্বাস নিয়েছে পাকিস্তান, কারণ তারা মধ্যস্থতা করছিল। আবার যদি যুদ্ধে প্রবেশ করতো তাহলে সেটি তাদেরও এক ধরনের ব্যর্থতা হিসেবে প্রমাণ হতো কিংবা প্রকাশ হতো। সেই কারণে তারা স্বস্তি নিঃশ্বাস ফেলেছে। তবে ইরান বলছে যে প্রেসিডেন্ট ট্রাম্প একদিকে যুদ্ধবিরতির ঘোষণা দিচ্ছেন, অন্যদিকে ইরানের বন্দরগুলো তিনি অবরোধ করে রেখেছেন। এটি যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল এবং এটি একটি যুদ্ধ চালিয়ে যাওয়ারই শামিল। তাই তারা এখন পর্যন্ত তাদের বিভিন্ন সূত্রগুলো বলছে পাকিস্তানে আগামী দিনে যে দ্বিতীয় দফা বৈঠকটি হওয়ার কথা সেটিতে আপাতত তারা যোগ দেবে না বলে শক্ত একটি অবস্থান তারা জানিয়েছে। অর্থাৎ পুরো বিষয়টি একেবারেই খিচুড়ি টাইপের একটি অবস্থা, যে যুদ্ধ থেকে বের হওয়ার নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু বারবার কেন যেন আবার যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পড়তে হচ্ছে। কিন্তু এটি ঠিক যে আবার একটি যুদ্ধ শুরু হোক, এটি কোনো পক্ষ তো নয়, পুরো পৃথিবীর কোনো মানুষই হয়তো চান না। আমরা এই বিষয়গুলো, অর্থাৎ নতুন যে পরিস্থিতি তৈরি হলো, সে নতুন পরিস্থিতিতে আগামী দিনগুলোতে কি অপেক্ষা করছে সে বিষয়গুলো জানার চেষ্টা করবো। আজকে অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার প্রফেসর ডক্টর নাকিবুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা প্রশ্নগুলোর উত্তর খুঁজি। প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর, আপনার কাছে জানি যে যুদ্ধবিরতির নতুন করে দ্বিতীয় দফা একটা ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে দিয়েছেন। আমরা তো জানি যুদ্ধবিরতি কিংবা যুদ্ধ শুরু দুটোই দুপক্ষের মধ্যে হয়ে থাকে। এক্ষেত্রে আমরা দেখছি যে যুদ্ধবিরতির ঘোষণাটা একজন দিচ্ছেন, অর্থাৎ একটি পক্ষ দিচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিচ্ছে, ইরান দিচ্ছে না। ইরান উল্টো তারা কিছু একটা অবস্থান নিয়ে আছে। এই ধরনের যুদ্ধবিরতিগুলো কেমন নজিরবিহীন, কিংবা এটি কি সাধারণত হয় যে যুদ্ধবিরতির ঘোষণা একজনই দেন? ধন্যবাদ জুয়েল। শুভেচ্ছা নাকিব, অনেকদিন পরে আবার দেখলাম। দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আসলে দেখুন, এখন যে যুদ্ধবিরতি বা সিজ ফায়ার, এগুলো কিন্তু অনেকটা হতাশাব্যঞ্জক এবং অনেকটা আশাব্যঞ্জক হয়ে গেছেন, কারণ এখানে অনেস্টি সিনসিয়ারিটির অভাব খুব বেশি। হ্যাঁ, এখন যুদ্ধবিরতির যে প্রস্তাব যে প্রেসিডেন্ট ট্রাম্প দিচ্ছেন, সেটাও কিন্তু আপনার দেখুন এমন একটা কন্ডিশনাল, একদিকে যুদ্ধবিরতির কথা বলে, সিজফায়ার কথা বলে, অন্যদিকে ব্লকেট করছে, অন্যদিকে থ্রেটেনিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। আপনি যুদ্ধবিরতি চাইলে তো ইউ হ্যাভ টু টোন ডাউন ইউর ল্যাঙ্গুয়েজ। ইরান কিন্তু বারবার কিন্তু দেখা যাচ্ছে যে এগিয়ে আসছে, কিন্তু বারবারই কিন্তু অতীতে তারা কিন্তু দে অলরেডি গট ডিমোরালাইজড, বিকজ যেটা বলা হয়েছে সেটা করা হয়নি। তো স্বাভাবিকভাবে ইরান এখন দেখলো যে আসলে এগুলো তো আমার সময় নষ্ট করে আর লাভ নাই, সুতরাং দিস ইজ নট অ্যাকচুয়ালি হ্যাপেনিং এনিথিং, যার ফলে বারবার বলা হচ্ছে ইরানকে প্রস্তাব দেওয়ার জন্য। আসলে দেখুন, এখানে কন্ডিশন যেগুলো আসে, যেমন তাদের ইউরেনিয়াম যেটা ডেভেলপ করা আছে সেটা বলা হচ্ছে 60%, 400 সামথিং, বলতেছে যে এগুলো আমরা আমেরিকা এবং ইরান মিলেই কিন্তু এগুলা আমরা ক্লেম করবো। এবং সো অল দিস কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে এখন, যেটা ওয়ান স্টেপ ফরওয়ার্ড, টু স্টেপ ব্যাকওয়ার্ড, ইটস নট গোয়িং এনিহোয়ার। কারণ এর ভিতরে দেখুন, আপনার একদিকে বলা হচ্ছে যুদ্ধবিরতির কথা, একদিকে সিজফায়ার, রিকাভার ব্লকেট করছে। আজকে বোধহয় দেখলাম ইরান বোধহয় একটা যুক্তরাষ্ট্রের একটা জাহাজে বোধহয় ড্রোন অ্যাটাক করেছেন।
সো হোয়াট সিমটম ইজ দিস এবং এট দ্য সেম টাইম আমরা জানি একটা কার্গো জাহাজ বোধহয় ইরানের বোধহয় যুক্তরাষ্ট্র বোধহয় আবার আটক আপনার করেছে, এটা আটক করেছে, জি। আচ্ছা আমরা জি ছবিটিও দেখতে সো পাচ্ছি পাশে, জি। all these things actually is no sign for either the ceasefire তো মানছে না প্লাস এগুলোর কোনো সাইন আমি দেখছি না যুদ্ধবিরতির। পাকিস্তান যেটা চেষ্টা করেছিল আসিম মনিম যে চিফ অফ স্টাফ আর্মি চিফ অফ স্টাফ বা তাদের বাহিনীর চিফ অফ স্টাফ এবং শাহবাজ শরীফ যে প্রধানমন্ত্রী এখানেও আসলে তাদের তো আসলে দে আর অ্যাকচুয়ালি ট্রাইং দেয়ার বেস্ট টু ব্রিং দ্য পার্টিস টুগেদার রাইট কিন্তু এখানে আমার কাছে মনে হচ্ছে যে the main concern is Israel. Israel actually is not actually, they don't want to actually just stop. They want to go for their plan accordingly যেটা গ্রেটার ইসরায়েল যেটা সেটা করতে চায়। আপনি দেখুন যে এদিকে যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে সিজফায়ারের কথা বলা হচ্ছে এদিকে আপনার দেখুন এখন একটা পরে গাজার পরে ওয়েস্ট ব্যাংকে চালানো হচ্ছে এখন কিন্তু লেবাননে হিজবুল্লাহ এখন আপনি দেখুন মানে আমরা আপনি হয়তো দেখতে পাচ্ছেন প্রফেসর ডক্টর গোলাম মোহাম্মদ বা আপনার পাশে যে ছবিটা, সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এই যুদ্ধের বিষয়ে ইসরায়েলের সাথে তার কোনো কথা হয়নি, কিন্তু সবাই ইসরায়েলকে দোষারোপ করছে, কিংবা Right. আপনিও বলছেন যে ইসরায়েল চাইছে না। এটা না ইসরায়েলও চাচ্ছে না কিন্তু এটা আসলে যুদ্ধবিরতি কারণ এখন দেখুন সে যদি চায় কারণ এদিকে ট্রাম্প যেখানে বলছে এই যুদ্ধটা আমরা কেন গিয়েছি বিকজ মেইনলি ইসরায়েল এখানে আমেরিকার কোনো ইন্টারেস্ট নাই আমেরিকাকে ড্র্যাগ করা হয়েছে এই যুদ্ধতে এটা কিন্তু প্রেসিডেন্ট তো বলছেন তার সাথে ইসরায়েলের এই বিষয়ে কোনো কথা হয়নি। সে তো বলছে যে এখন এগুলো কিন্তু আসলে ভেরি ডিফিকাল্ট টু ট্রাস্ট এই সময় কিন্তু আপনার প্রপাগান্ডা এবং এগুলো কিন্তু অ্যাবসলিউট লাইস এই সময় হয় এবং অলরেডি কিন্তু প্রুভেন হয়েছে অনেকগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি আর কি। তো অন্যদিকে দেখুন আপনার লেবাননে এখন আপনি বলছেন যে আমি যুদ্ধ গিয়েছি ইসরায়েলের জন্য এবং ইসরায়েলকে তুমি প্রোটেক্ট করছো ইসরায়েলের পক্ষ হয়ে যুদ্ধ করছো ইসরায়েলের পক্ষ হয়ে কিন্তু ইন্টেলিজেন্স দিচ্ছ ইসরায়েলের পক্ষ হয়ে কিন্তু তাদের টাকা দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্র। তো এখন স্বাভাবিকভাবে ইরানেও তো কিছু অ্যালাইজ আছে হুতি আছে বা এখানে হিজবুল্লাহ আছে আপনি কন্টিনিউয়াসলি কিন্তু এখন যে সাউদার্ন লেবাননে যেটা হচ্ছে ইটস কাইন্ড অফ গাজার মতো অবস্থা করছে সো এখানে আপনি কিভাবে আপনি ইসরায়েলকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন ইউ ক্যান নট অ্যাকচুয়ালি গো ফর অ্যাকচুয়ালি যুদ্ধবিরতি ও সিজ ফায়ার কারণ সিজ ফায়ার বলে এদিকে স্বাভাবিকভাবে কিন্তু এগুলোকে অ্যাটাক করে বসে একেবারে না পারলে কিন্তু ওয়েস্ট ব্যাংক এখন যেগুলো হচ্ছে এগুলো কিন্তু খুবই ইনটলারেবল যেভাবে আমরা দেখছি আর কি গাজার পরে আর কি একটা পর একটা সো অনেস্ট এবং সিনসিয়ার যদি ব্যুরোক্রেসি না থাকে অনেস্ট উইল যদি না থাকে যুদ্ধবিরতি ইজ নট গোয়িং টু হ্যাপেন এবং আই এম ভেরি হোপলেস এট দিস পয়েন্ট হোয়াট অ্যাকচুয়ালি ওকে, গোয়িং অন এখন ওকে। সারা বিশ্বে কি হচ্ছে সারা বিশ্ব অলরেডি কিন্তু বিং ইনফেক্টেড অয়েল তো আপনার ডিপেন্ড করে ইস এ ড্রাইভিং ফোর্স ফর ইকোনমি ড্রাইভিং ফোর্স ফর মেনি থিং এনার্জি এবং স্বাভাবিকভাবে কিন্তু এখন থেকে সাধারণ মানুষ কিন্তু সাফার করছে এখানে এখানেও করছে যদিও আমাদেরকে বলা হয়েছে 50% তেল হচ্ছে হরমুজ দিয়ে আসে সেটা ইজ নট গোয়িং টু এফেক্ট আপনি দেখুন আমাদের এখন $60 উপরে হচ্ছে গ্যাসের দাম যেটা এই সময় বোধহয় $2.28 মতো ছিল গত বছর সো হোয়ার আর ইউ গোয়িং and where is the এবং আপনারা দেখেন এইখানেও কিন্তু অনেক ফ্রাস্ট্রেশনের মধ্যে অনেকে যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক সেক্রেটারি আপনার দেখা যাচ্ছে রিজাইন করছে এবং ফায়ার করা হচ্ছে যেভাবে সো আমার কাছে মনে হচ্ছে এখন আমরা একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছি আর ওকে, কি ওকে। এবং আপনার অনেকে বিশ্লেষণে আমরা কতটা ভয়াবহ, মেন্টাল টেম্পারামেন্টের ব্যাপারে কথা বলছেন ওনার প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্কে যে আমরা আসবো এই বিষয়টাতে আসবো যে কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং যাব ভবিষ্যতে। প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, আপনার কাছে একটু জানি, সেটা হলো 14টা দিন তো গেল যুদ্ধবিরতিতে, এখন এই 14 দিনের অগ্রগতি কি? মানে যুদ্ধবিরতি কিংবা যুদ্ধ বন্ধ করার জন্য দুই পক্ষ যে প্রচেষ্টাগুলো নিচ্ছিল, সেখানে এই 14 দিনে কি অগ্রগতি হলো, আরো কত 14 দিন লাগতে পারে আলোচনার জন্য, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ জুয়েল ভাই এবং ধন্যবাদ গোলাম মাদুর ভাই। আসলে অগ্রগতি তো আমি দেখি না। হ্যাঁ, যেটা আমরা শুরু থেকেই বলে আসছি যে এই যুদ্ধটা যুক্তরাষ্ট্রের স্বার্থে যতটুকু যুদ্ধ তার চেয়ে বেশি আমেরিকাকে এই যুদ্ধে অন্তর্ভুক্ত করা হয়েছে ইসরায়েলের স্বার্থ সিদ্ধির জন্য। সো এখানে যদি স্থায়ীভাবে একটা সিজ ফায়ার এবং শান্তি প্রতিষ্ঠিত হয় তাহলে পরে এভরিওয়ান উইল বেনিফিট এক্সেপ্ট ফর ইসরায়েল। যেই একটা ন্যারেটিভ প্রতিষ্ঠার এখনো চেষ্টা হচ্ছে যে রিজিম চেঞ্জের চেষ্টা করা হয়েছিল শুরুর দিকে, ট্রাম্প কিন্তু দেখবেন যে যত টুইট করছে কিংবা তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে কথা বলছে সে কিন্তু এটা এস্টাবলিশ করার চেষ্টা করছে যে রিজিম চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ তিনি যে এর আগে
এই খামেনি সহ বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে হত্যা করেছেন, এটাকে তিনি নিজের মতো করে একটা রিজিম চেঞ্জ হিসাবে দেখতে চাচ্ছেন। তো এই জিনিসগুলা এবং এই আক্রমণের পরে ট্রাম্প বুঝছেন যে তিনি যেভাবে মনে করেছিলেন যে কিছু ব্যক্তিকে হত্যা করলে পরেই ভেনেজুয়েলার মতো ইট উইল বি এ কুইক অ্যান্ড ইজি মিশন, ইট ইজ নট সো মাচ। সো এই কারণে এখন তিনি মুখ বাঁচানোর জন্য চেষ্টা করছেন। এবং আমরা যদি এই যে 10টা পয়েন্ট ইরান দিয়েছে, এই 10টা পয়েন্টের মধ্যে একেবারে প্রথমটাই হলো যে সেটা হলো যে আপনার ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটার জন্য কম্পেনসেশন, প্রায় $20 বিলিয়ন মতো যে অ্যাসেট ফ্রিজ করে রেখেছে যুক্তরাষ্ট্র ইরানের, সেগুলাকে আনফ্রিজ করা। সো এই বিষয়গুলা, তারপরে মানে ট্রাম্প যে জায়গাটাতে স্টাক হয়ে আছেন যে তিনি চাচ্ছেন যে ইউরেনিয়াম এনরিচমেন্ট যেন বন্ধ হয় এবং এই ইউরেনিয়াম স্টক পাইলের একটা অংশ যুক্তরাষ্ট্র চায়, এটা ইরানের জন্য মেনে নেওয়াটা খুব ডিগনিফাইড না। কারণ ইরান ইজ স্টিল মেনটেইনিং যে তারা সামরিক পারমাণবিক কোনো তাদের উচ্চাভিলাষ নেই। এটা ইসরায়েল ইনসিস্ট করছে যে তাদের পারমাণবিক সামরিক একটা উচ্চাভিলাষ আছে, যেখানে যদি পারমাণবিক অস্ত্র কারো থেকে থাকে শীর্ষ 5টি দেশের বাইরে, তা সেটা হলো ইসরায়েলের, এবং এটা নিয়েও কেউ কোনো উচ্চবাচ্য করছে না। সো এই জায়গাটাতে এবং মানে ইরান কিন্তু আমরা যদি দেখি যে প্রেসিডেন্ট ওবামার আমলে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তির আলোকে কিন্তু তারা আস্তে আস্তে করে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কিন্তু বন্ধের দিকেই যাচ্ছিল। শুধুমাত্র তারা বেসামরিক খাতে তাদের পারমাণবিক টেকনোলজিটা ইউজ করার কথা তারা বলছিল। সো এই বিষয়গুলা আমরা যদি দেখি যে সেই চুক্তি থাকলে পরে আমেরিকা would have been better off, কিন্তু সেই চুক্তি প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এসে বন্ধ করে দিলেন, যার ফলশ্রুতিতে এখন কারো এই ইন্সপেকশন করারও কোনো এখতিয়ার নেই। এবং তারপরে যেই একটা কি বলা যায় যে হরমুজ প্রণালী মানে আমেরিকা ব্লকেট দেওয়ার একটা দাবি, এবং সে অনুযায়ী আমরা দেখলাম যে একটা ইরানিয়ান জাহাজ সিজ করা, এটাকে ইরান বলছে যে এটা ইটস এ পাইরেসি, এটা একটা মানে জলদস্যিক একটা কর্মকাণ্ড, এটা তো করতে পারে না। কারণ একটা একদম মানে নিরস্ত্র বেসামরিক জাহাজের উপরে আক্রমণ, এটা তো আসলে কাপুরুষের পরিচয়। সো এই বিষয়গুলোর কারণে ইটস স্টিকিং। তবে প্রেসিডেন্ট ট্রাম্প মুখ রক্ষার একটা চেষ্টা দেখছেন। তিনি জানেন যে যুদ্ধ চালানো এটা ফিজিবল না, এবং ইট উইল বি বুটস অন দ্য গ্রাউন্ড যদি হয় তাহলে পরে এটা দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ হবে। এবং গোলাম আকবর ভাই যেটা বললেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু মানে আমরা দেখছি যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং একেবারে তলানিতে, এবং সামনে মিড টার্ম ইলেকশন আছে, এবং এই মিড টার্ম ইলেকশনে ডেমোক্রেটরা প্রায় 40-র কাছাকাছি কংগ্রেস আসন পুনরুদ্ধার করবে এরকম কিন্তু আভাস পাওয়া যাচ্ছে, এবং সিনেটও হাতছাড়া হয়ে যেতে পারে ডোনাল্ড ট্রাম্পের। এবং সত্যি সত্যি যদি সিনেট হাতছাড়া হয়ে যায় তাহলে পরে ডোনাল্ড ট্রাম্প মানে জাস্ট অসুবিধায় পড়বেন তা না, তিনি কিন্তু ইমপিচমেন্টের মুখোমুখি হয়ে যেতে পারেন। মানে ইমপিচমেন্টটা কিভাবে হবেন এটা নিয়ে অনেকের মধ্যে এক ধরনের ধোঁয়াশা আছে, কারণ সেনেটে তো মানে কমপক্ষে 60 জন দরকার হবে, সেটি তো হবে না। সেনেটের মধ্যে ডেমোক্রেটিক অনেক সংখ্যাগরিষ্ঠতা পেলে কিন্তু হবে না, মানে ডেমোক্রেটিক সেনেটরদের মধ্যে প্রবাবলি আপনি জন ফেরারম্যান মানে মোটা দাগে রিপাবলিকানদের মধ্যে আচরণ করেন, কিন্তু রিপাবলিকান কংগ্রেসম্যানদের মধ্যে অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে খুব একটা খুশি না। আপনারা দেখেছেন যে মানে আপনি যদি দেখেন যে এটা মানে দিস হ্যাজ নেভার হ্যাপেন্ড বিফোর, যে ইসরায়েলকে অস্ত্র সামরিক সুবিধা দেওয়ার যে প্রস্তাব, সেই প্রস্তাবে 40 জন ডেমোক্রেটিক সেনেটর এটার বিরোধিতা করেছেন। এটা কিন্তু ইটস আনহার্ড অফ। সো এই বিষয়গুলা there has been a major change in Washington DC, যেটার জন্য একমাত্র ডোনাল্ড ট্রাম্পই দায়ী। এবং এই জায়গাটাতে আমরা দেখছি যে এই মুভমেন্টটা ডোনাল্ড ট্রাম্পের জন্য কোনোভাবেই সুখকর না, এবং দিন যতই যাচ্ছে পরিস্থিতি কিন্তু ততই খারাপের দিকে যাবে।
সো প্রফেসর ডক্টর গোলাম মোহাম্মদ বড়, আপনার কাছে একটু জানি যে সেই ক্ষেত্রে কোথায় গিয়ে আটকে আছে, মানে আমরা তো বলছি, আপনারাও বলছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থেকে বের হয়ে আসতে চান। ইরানও নিঃসন্দেহে চাইবে না, কারণ তারা যুদ্ধ শুরুও করে নাই যে তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা ভাববে। তো কোথায় গিয়ে আটকে আছে, মানে আমেরিকা বলছে তোমার ইউরেনিয়াম দিয়ে দাও, সেখানে আটকে আছে, নাকি ইরান বলছে তুমি অবরোধ তুলে নাও? কোথায় মানে ঝামেলাটা কোথায়? ইরান আসলে হ্যাঁ, ডক্টর নকিবুর রহমান চমৎকার ভাবে বলেছেন অবশ্য কতগুলো পয়েন্ট এখানে। আপনি দেখুন এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে সেভিং দ্য ফেস, যে মুখ রক্ষা করা, যেটা আর কি আমার কাছে মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এটাই চেয়েছিল, যেটা ভেনিজুয়েলায় করেছেন, যেটা সার্জিক্যাল স্ট্রাইক করে। সে তো বলছে যে খামেনিকে মেরে ফেলছি, এবং অনেক উচ্চ পদস্থ লিডারশিপ আইজিআরসি প্রধান থেকে শুরু করে অনেকের মেরে ফেলছে। এবং that's what he considered. He want that kind of quick fix kind of thing, যে মনে করছিল যে সেটাই তার উইন সিচুয়েশন। এবং ইরানকে যে ধ্বংসযজ্ঞ যেটা হয়েছে ইনফ্রাস্ট্রাকচার এবং কত হাজার হাজার বাড়িতে বা তাদের যে প্রতিস্থাপনাগুলাই, যে সেটা কিন্তু আপনি ইউ কান্ট, এগুলো তো এখন যুদ্ধ সময় এগুলো কেউ প্রকাশ করে না, এগুলো আলটিমেটলি একটু দেখবেন বিলিয়ন বিলিয়ন ডলারের অবস্থা, ওদের অবস্থা খারাপ করে ফেলছেন। তো এখন যেটা যে সমস্যা হচ্ছে, এখন দেখুন $20 বিলিয়ন যেটা ফ্রিজ করে রেখেছেন, এটা কিন্তু আজকে একদিন না, অনেক দিন যাবত। এবং এই টাকা কিন্তু ইন্ডিয়াতেও আছে, কিন্তু আপনার কত বিলিয়ন ডলার বিভিন্ন কান্ট্রিতে আর কি ফ্রিজ করে আছে। তো এখন যেটা ইরান করছে, আপনি ভালোই বলছেন যে যুদ্ধ শুরু করে নাই, ওরা তো নিজেকে সেলফ ডিফেন্সটা করছে। তো সেলফ ডিফেন্সের জন্য তারা তাদের যে 10টা কন্ডিশন দিয়েছে, আপনি কন্ডিশন গুলো দেখলেই বুঝবেন যে এগুলা আসলে ভেরি ফিজিবল। কিন্তু সমস্যা হচ্ছে এখানে, তো ট্রাম্প কিন্তু চাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু জানেন আপনি 36% তার অ্যাপ্রুভাল রেটিং রয়েছে। আরেকটা এখানে কিন্তু শক্তি কিন্তু আপনার খুব মাথা ছাড়া দিয়ে উঠছে, সেটা হচ্ছে ইয়াং জেনারেশন, যেটা ডক্টর নকিব বললেন যে 40টার মতো সিট পাবে বোধহয় ডেমোক্রেটিক পার্টি মিড টার্ম ইলেকশনের আগে। সে তো চেয়েছিল এটাই, আমি দেখিয়ে দিলাম ইরানকে। উনি তো আসলে অনেকটা কনম্যানের মতো, যেটা আমরা বলি যে ওনার বিহেভিয়ার প্যাটার্নটা, যে হ্যাঁ আমি করেছি, আমি মেরে ফেলেছি, আমি এই ধরনের আর কি, ভেনিজুয়েলা যেমন যেটা করেছে আর কি, উনি মনে করছিল এরকম চলে যাবে, কিন্তু উনি তো আসতে চাইলে আসতে দেবে না। এখানে মেজর যে ইনফ্লুয়েন্সিয়াল যে ইয়েটা, সেটা হচ্ছে ইসরায়েল। ইসরায়েল কিন্তু এটা সে মনে করছে যে অনেকদিন চেষ্টা করেছে, কিন্তু আমেরিকার কোনো প্রেসিডেন্ট কিন্তু এভাবে যেতে পারেন নাই। আরেকটা জিনিস কিন্তু আমি এখানে বলবো, দেখছেন ডেমোক্রেটিক পার্টি হচ্ছে এখন অপোজিশনে, হ্যাঁ তাদের বেশি না তো 5-6টা সিট বোধহয় ইয়াতে কংগ্রেস, কিন্তু দেখছেন একটা কথা বলে না। যার ফলে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু হয়তো করে একটা ডিসিশন নিয়ে নিত ইসরায়েলকে বাদ দিয়ে আর কি, আলটিমেটলি যদি প্রেশারটা পেত। অপোজিশন বলতে কিছু নাই, কারণ আমরা জানি যে না, এরাও তো তারা তো আসলে এনেছে, বেশ কয়েক দফা কংগ্রেসে বিল এনেছিল যে প্রেসিডেন্টের পাওয়ারটাকে সীমিত করার জন্য, কিন্তু তারা এক্স্যাক্টলি, জিততে কিন্তু কোথাও পারেনি। যেতে পারছে না। এক্স্যাক্টলি, কারণ তাদের তো মেজরিটি নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কোনো স্টেটমেন্টও দেখি না, একমাত্র যদি এখন একটা ইন্ডিপেন্ডেন্ট একজন আছে বার্নি স্যান্ডার্স, সে ছাড়া কেউ কথা বলে না। হোয়ার ইজ দিস গাই সাকসুমার এবং যে আপনি জেফরি হাকিম, এরা তো জেফরি হাকিম মাঝখান দিয়ে একটা কথা বলেছিল, আমি তো না, তার সাকসুমার কিছু প্রেসিডেন্টকে ব্যক্তিগতভাবে হয়তো বলছে, কিন্তু মানে পুরো জানি না, প্রসেসটা কিন্তু কিংবা এখন তো মিডিয়াতে তো সয়লাভ হয়ে যাওয়ার কথা এটা। হুম। এটা যদি আজকে যদি রিপাবলিকান পার্টি হতো, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প ইজ গোইং টু পে বিগ প্রাইস ইফ দিস কন্টিনিউস ফর দ্য মিড টার্ম ইলেকশনে কিন্তু আসলে আমার কাছে, আমার অবজারভেশন যেটা মনে হচ্ছে, দে মাইট লুজ অ্যাকচুয়ালি বোথ হাউজেস, কারণ মানুষ কিন্তু অলরেডি ফেড আপ হয়ে গিয়েছে। এদেশে একটা জিনিস দেখবেন জুয়েল, মানুষের ওয়ালেট যখন, বিশেষ করে আপনার দেখুন মিডল ক্লাস এবং যে লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস, এদের অবস্থা এখন কিন্তু অনেকটা কিন্তু খুব সাংঘাতিক অবস্থা। প্রত্যেকটা হাউসহোল্ড বাজেটে কিন্তু এফেক্ট করছে, দ্রব্যমূল্য বেড়ে গিয়েছেন। কারণ এটা কিন্তু আপনার সাপ্লাই চেইন অনেক কিছু কিন্তু এফেক্টেড হবে। শুধু যে আপনার যে তেলের দাম বেড়ে যাচ্ছে তা না, কিন্তু এনার্জি সেক্টর অনেক কিছু ডিপেন্ড করে। এবং ইন্টার যে কান্ট্রিজ কোলাবোরেশন, যেটা ট্রেড কমার্সের জন্য আর কি, বা আমাদের যে প্রভিশন গুলাকে সাপ্লাই গুলাকে দেওয়ার জন্য, সেখানেও তো এখন তো বিরাট অবস্থা। ইউরোপ ফর এক্সাম্পল, ন্যাটো, we are totally detached from NATO now. The countries that actually always like our নাম্বার ওয়ান অ্যালাইজ, সেই অ্যালাইজ গুলো চলে গিয়েছেন। এখন রিকনফিগারেশন বিভিন্নভাবে হচ্ছে, পলিটিক্যাল রিকনফিগারেশন, এবং এতে করে কিন্তু আমরা যতই বলি না কেন, আমরা কিন্তু আমাদের ইকোনমি কিন্তু ইজ নট ফ্রি ফ্রম দোজ কাইন্ড অফ সাম থ্রেটস। সো আলটিমেটলি ওয়েল, মানুষ এই সাফার করছে, এবং এর কোনো কিন্তু আমরা সুরাহা দেখছি না। তবে আমার মনে হচ্ছে কেমন যেন, অনেকে বলে যে প্রেসিডেন্ট ট্রাম্প এটা করছেন, কন্টিনিউ করছেন বিকজ অফ দ্য অ্যাপস্টিন ক্রাইসিস এন্ড দিস থিংস কিন্তু আমার কথা হচ্ছে অ্যাপস্টিনের জুজুবুরি ভয় দেখিয়ে কেন, যে বেস্টেড ইন্টারেস্ট গ্রুপের পিপল, বিশেষ করে যে শক্তিটা তাকে যুদ্ধে রেখে দিতে চাচ্ছে,
কারণ ইরানের সাথে নেগোসিয়েশন করলে তার যুদ্ধ থাকবে না, তাহলে তাদের তো ফায়দাটা লুটবে না, যে গ্রেটার প্ল্যান যেটা আছে আর কি। আমার মনে হয় হি শুড স্টেপ আউট ফ্রম দ্যাট। হি রাদার হি উড বি অ্যাকচুয়ালি ভেরি পপুলার ইন দিস কান্ট্রি, যে প্রেসিডেন্ট হিসাবে বলবে যে না সে স্ট্যান্ড করেছে, কিন্তু এখন সে তো স্ট্যান্ড করতে পারছে না। এমন কি আছে, সে তো প্রথম টার্মে যখন ইলেকশন হলো তার এগেনস্টে বিভিন্ন ধরনের প্যালেস্টিনের যে প্রবলেম গুলো আমরা শুনছি, এর থেকে অনেকগুলো 37-38 কাউন্টে কিন্তু তার এগেনস্টে এই ধরনের হ্যারাসমেন্ট কেস গুলো হয়েছে। সো এইখানেও যদি কিছু থাকে, আমার তো মনে হয় না, এদেশে কিন্তু এগুলো কিছুই না, এদেশে জি এগুলো কিন্তু মনে হয় না যে মানে অ্যাপস্টেনের কারণেই তিনি যুদ্ধটা এতদিন ধরে টিকিয়ে রাখছেন, এটি এখন খুব একটা জোরালো যুক্তিতে আর টিকে নেই। আমি তারপরও প্রফেসর ডক্টর নাকিবুর রহমান আপনার কাছে একটু জানি, সেটি হলো যে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ তারা বলছিল যে ইরান আর কোনো আলোচনা যাবে না, সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এবং অন্যদিকে স্পিকারের একজন উপদেষ্টা মাহাদি মোহাম্মদী তিনি তার সোশ্যাল মিডিয়া লিখেছেন যে তিনি মনে করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে এই আলোচনার কিংবা যুদ্ধবিরতির সময়টা নিয়ে পুরো আক্রমণ অর্থাৎ চূড়ান্ত যে আক্রমণ সেটির প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টা কি আসলে এরকম যে প্রেসিডেন্ট এর মধ্যে যেটি করেছেন, অনেক বিশ্লেষকরাই বলছেন এটির মাসুল গুনতে হতে পারে আরো অনেকদিন। যদি পূর্ণাঙ্গ একটি যুদ্ধ তিনি যান তাহলে সেটি তো অনেক ভয়াবহ বিষয় হওয়ার কথা। মানে বিষয়টা কি এমন হবে যে প্রেসিডেন্ট চূড়ান্ত একটা হামলা করতে পারেন যদি ইরান অনমনীয় থাকে? আসলে আমরা যদি দেখি যে যেদিন থেকে মূল আক্রমণটা শুরু হয়েছে তখনও কিন্তু একটা আলোচনা চলছিল। জেনেভাতে। আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পৃথিবীতে যে মোরাল যে হাই গ্রাউন্ড সেটা কিন্তু এখন আর তাদের নেই, সেটা লুজ করেছে। আমি অনেক সময় বলি বা বারবারই বলি যে এখন পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী একটা ইউনিপোলার একটা মানে কি বলা যায় যে বিশ্ব অর্ডার, বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছে, যেখানে কোল্ড ওয়ারের সময় একটা মানে টুইন সুপার পাওয়ার ছিল আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের পতনের পরে আমেরিকা হয়ে গিয়েছে একমাত্র সুপার পাওয়ার পৃথিবীতে। কিন্তু এই সুপার পাওয়ার আমেরিকা কেন হলো, এটা যদি আমরা একটু বিশ্লেষণ করতে চেষ্টা করি, অবশ্যই সামরিক শক্তি এটার একটা কন্ট্রিবিউশন আছে, কিন্তু আমরা যদি মানে হেড টু হেড সামরিক শক্তি বিবেচনা করি, স্টিল রাশিয়ার সামরিক শক্তি কিন্তু আমেরিকার কাছাকাছি। কিন্তু যেই কারণে আমেরিকা পৃথিবীকে ডমিনেট করছে এটা হলো জ্ঞান, বিজ্ঞান এবং শিক্ষায়। আমেরিকার যে সুপিরিয়রিটি বিশ্ববিদ্যালয়গুলোতে এবং গবেষণা প্রতিষ্ঠানগুলা ইন্ডিপেন্ডেন্টলি যে কাজ করে। কিন্তু ট্রাম্পের আমলে এই শিক্ষা গবেষণা এটা কিন্তু একটা বিরাট চপেটাঘাত পেয়েছে। পৃথিবী থেকে সমস্ত জায়গা থেকে প্রতিভারা ছুটে আসতো আমেরিকাতে, এখন এটা কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে। কারণ এই স্পেশালি এন্টাই ইমিগ্রেন্ট পলিসির কারণে আমেরিকাতে যত ইনোভেশন হয় তার মধ্যে একটা সিংহভাগ ইনোভেশন হয় ইমিগ্রেন্টদের দ্বারা। আমেরিকা হলো একটা ইমিগ্রেন্ট বেসড একটা সোসাইটি, মেল্টিং পট বলা হয়, সেটাকে একেবারে কঠিনভাবে পর্যুদস্ত করে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প। সো এই সব কারণে, এবং তারপরে আমরা দেখছি যে এইরকম আলোচনা হচ্ছে একদিকে, অন্যদিকে একেবারে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদেরকে হত্যা করে ফেলা হচ্ছে। সো দিস ইজ প্লেন অ্যান্ড ব্ল্যাটান্ট ওয়ার ক্রাইমস। শুধু তাই না, তিনি টুইট করে তিনি একটা সভ্যতাকে মানে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি দিচ্ছেন। মানে এটা তো কোনো সুস্থ পরিস্থিতি হতে পারে না। সো আপনি যে প্রশ্নটা করলেন এটা সময় ক্ষেপণ হতে পারে, আপনি বলতে পারেন ইভেন শান্তি আলোচনা চলার মধ্যেও ট্রাম্প আক্রমণ করে ফেলতে পারে। এভরিথিং ইজ অন দ্য টেবল। কিন্তু আমরা যদি দেখি, আমার কাছে মনে হয় যে ট্রাম্প যদি কোনো মানে ডোনাল্ড ট্রাম্প পৃথিবীতে মনে হয় একমাত্র ভয় পান হলো যে মার্কেট ইন্ডিকেটর গুলাকে, স্টক মার্কেট কোন দিকে মুভ করছেন এই জিনিসটাকে সবচেয়ে বেশি ভয় পান তিনি। এবং আমরা দেখেছি যে মার্কেটের যখন দরপতন হচ্ছিল তখনই কিন্তু ট্রাম্পের সুর একটু নরম হচ্ছিল, এবং এর মধ্যে আমরা দেখেছি যে বেশ কয়েকদিন ধরে স্টক মার্কেট কিন্তু ঊর্ধ্বের দিকে ধাবিত হচ্ছিল। এবং এটার কারণ হলো মার্কেট বিশ্বাস করতে শুরু করেছে যে ট্রাম্প সবসময়, ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট, রাইট? ট্রাম্পকে অনেকে ট্রাম্প বলে যে টাকো, ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট। অনেক বড় বড় হুমকি ধামকি তিনি দিবেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি কোনো একটা অজুহাত দেখিয়ে তিনি
একটা ভিক্টরি ল্যাব দিবেন, ভিক্টরি সেলিব্রেশন করবেন, কিন্তু এর বেশি কিছু করবেন না। সো অনেকেই এটা মনে করে যে ট্রাম্প সৈন্য সামন্ত নিয়ে একটা হুমকি ধামকি দিচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি একটা উদ্ভট দাবি করে বলবেন যে ইরান আমার কথা মেনে নিয়েছে, ইরান যদিও অস্বীকার করবে। তবে আমরা যদি যে 10টা প্রস্তাব ইরান দিয়েছে, সেই 10টা প্রস্তাবের মধ্যে যদি ইভেন মানে অর্ধেক প্রস্তাবও যদি যুক্তরাষ্ট্র মেনে নেয়, ফর এক্সাম্পল যে ভবিষ্যতে বড় ধরনের হামলা না চালানোর নিশ্চয়তা, হরমুজ প্রণালীর উপরে ইরানের নিয়ন্ত্রণ, পারমাণবিক কর্মসূচির প্রয়োজনে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধি করার অধিকার, তারপরে ইরানের উপর আরোপিত সব ধরনের প্রাথমিক নিষেধাজ্ঞা এবং সেকেন্ডারি নিষেধাজ্ঞা তুলে নেওয়া। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে প্রায় মানে কত যুগ পরে লেবাননের সাথে ইসরায়েল আলোচনায় বসছে, এবং এটাও কিন্তু 10 নম্বর চুক্তি যে লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত সহ সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধবিরতি। তারপরে যে ক্ষয়ক্ষতি, যুদ্ধের ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতির জন্য কম্পেনসেট করা, ইরানের যে অ্যাসেট সেগুলোকে আনফ্রিজ করা, সেই সবকিছু মিলিয়ে ইরান কিন্তু খুব পর্যদস্ত একটা অবস্থায় ছিল, এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি কিন্তু কতজন মারা গেল, কত সম্পদ নষ্ট হলো এটার উপরে না। আমরা যদি আপনার মনে আছে যে কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগেই আপনার রবার্ট পেপে যে নিউ ইয়র্ক টাইমসে একটা ওপেড লিখেছেন, এবং তিনি বলেছেন যে দিস ওয়ার ইজ টার্নিং ইরান ইনটু এ মেজর ওয়ার্ল্ড পাওয়ার। এটা কিন্তু একটা মানে বিরাট একটা অবস্থা যে যুদ্ধের পরে ইরান একটা পৃথিবীতে শক্তিশালী একটা সুপার পাওয়ার হিসেবে ইমার্জ করছে, এবং এটার সমস্ত দায় দায়িত্ব হলো ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্পের কারণেই একেবারে বিপদে থাকা একটা দেশ হঠাৎ করে মানে এই হরমুজ প্রণালীর উপর দিয়ে সমস্ত জাহাজ বিনা পয়সা চলে আসতে পারতো। এখন ইরানের ইকোনমিতে বলা হচ্ছে যে অলমোস্ট $80 বিলিয়ন উপরে এই হরমুজ প্রণালী থেকে যে রেভিনিউ আসবে সেটা যোগ হবে, এবং মানে সমস্ত জাহাজ এটা দিতে মানে দুইবার চিন্তাও করবে না, বিকজ দিস ইজ হাউ ইম্পর্টেন্ট হরমুজ স্ট্রেটস অফ হরমুজ ইজ। সো সবকিছু মিলিয়ে মানে ইরান আগের অবস্থা থেকে এখন অনেক বেটার অবস্থায় আছে, এবং এই সবকিছু মিলে it is a major blunder for Donald Trump and it's going to cost him his presidency. জি, অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর ডক্টর গোলাম মাকবর। আপনার কাছে একটু জানি, আমাদের প্রেসিডেন্ট যেমন বলছিলেন যে একদম পুরো সভ্যতা ধ্বংস করে দেবেন, এটি যেমন এক ধরনের হুমকি ছিল, ঠিক একইভাবে অনেকে মনে করছেন হরমুজের বিষয়ে যে টোল আদায়, এটিও ইরান নেগোসিয়েশনের একটা শক্ত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অর্থাৎ হয়তো হরমুজ প্রণালী পুরোটা খুলে দিয়ে তারা অন্য কোনো কিছু হয়তো আলোচনার টেবিলে আদায় করে নেবে। আপনার কাছে কি মনে হয়, মানে হরমুজ যদি মনে করে তারা আটকে রাখবে, তারা টোল আদায় করবে, সেটি কি টেকনিক্যালি এবং বাস্তবিকভাবে সেটি সম্ভব হবে কিনা? এটা আসলে একটা সবচেয়ে বড় সমস্যা, যেটা আসলে এখানে তো শুধু যুক্তরাষ্ট্র না, এখানে তো আপনার ইউরোপের কান্ট্রিজ গুলো আছে, এশিয়ার কান্ট্রি বা চায়না, বিভিন্ন কান্ট্রিজ গুলো আছে। এটা তো এই স্ট্রেটটা প্রণালীটা তো সবার জন্য গুরুত্বপূর্ণ। তো সেখানে একটা ব্যাপার আছে, আন্তর্জাতিকভাবে সব কান্ট্রির সাথে তো আপনি প্রবলেম করতে পারেন না। তো তার আগে আমি আরেকটু বলতে চাই যে এটা আপনি প্রশ্ন করেছিলেন ডক্টর নকিবকে, যে আসলে এটাকে আলটিমেটলি অনেকে মনে করছে যে এটা কি রিবিল্ড আপ, রিট্রিট করে অনেক সময় যুদ্ধের সময় দেখবেন, এন্ড দে রিএনার্জাইজ, রিস্ট্রেটিভাইজ, এবং সব ধরনের সবকিছুকে আবার ডিপ্লয় করা শুরু করে আর কি। এইটা আমি একেবারে কিন্তু ওইভাবে ফেলে দিচ্ছি না। মেবি দ্যাট প্ল্যান ইজ দেয়ার, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, এবং এটা সবাই আমরা জানি এবং দেখা যাচ্ছে তার কার্যকলাপ করে আর কি। তো এখন ইরান তো চেষ্টা করবে স্বাভাবিকভাবে তার তার অ্যাডভান্টেজ গুলো সে নেওয়ার চেষ্টা করবে। তো আপনি যে বললেন যে হরমুজ প্রণালী, যে অ্যাডভান্টেজটা নেওয়ার আগে, তবে আমি বোধহয় একটু যেটা ইরান বোধহয় চিন্তা করা উচিত যে আদার কান্ট্রিজ ইনভলভ, বিকজ আলটিমেটলি কিন্তু লিঙ্গার হতে থাকলে এটা স্বাভাবিকভাবে ওই কান্ট্রিগুলো কিন্তু এফেক্টেড হবে। সো দ্যাটস সামথিং দ্যাট আই থিঙ্ক ইরান অলসো গোইং টু, এটা কিন্তু এই জাতিটা কিন্তু দেখেন আপনারা দেখে বলা হচ্ছে ওয়াইপ আউট করে ফেলবে। এই সিভিলাইজেশন, পার্সিয়ান সিভিলাইজেশন, এটা কিন্তু ইট হ্যাজ বিন এক্সিস্টেড লং টাইম, নোবডি কুড অ্যাকচুয়ালি ডিফিট দেম। আপনি সেই মঙ্গল থেকে আরম্ভ করে যদি আপনি সব দেখেন, আগে বিভিন্ন সময় টাইম টু টাইম যারা ইনভেট করেছেন, নোবডি হ্যাড গুড ডেজ, ব্যাড ডেজ, আলটিমেটলি দ্যাট টু জাস্ট লিভ দ্য প্লেস। সো ইরান এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যদি বা ইসরায়েল যদি আবার অ্যাটাকও করে,
আমি গতকালকে একটা অনুষ্ঠানে বলতেছিলাম অন্য একটা টেলিভিশন চ্যানেলে, যেটা হচ্ছে আপনার ইরানকে আন্ডার এস্টিমেট করা বোধহয় এখন ঠিক হবে না। কারণ তারা কিন্তু দে আর ব্রিঙ্গিং সাম অফ দ্য উইপন্স, যেটা কিন্তু আপনার ফিফথ জেনারেশন এই ধরনের। এবং রাশিয়া যেমন কিছুদিন আগে তাদেরকে বলেছিল ডোন্ট এক্সপোজ দোজ লাস্ট থিং কিন্তু তারপরে কিন্তু কিছু কিছু দেখাচ্ছে তারা, এবং সেটা স্ট্র্যাটেজিক্যাল দেখাচ্ছে। কারণ আদারওয়াইজ তো তাদের কিন্তু যেভাবে কিন্তু ডিসমে করছে, যেভাবে তাদেরকে একেবারে পদদলিত করতে চাচ্ছে, সেটা কন্টিনিউ করবে। সো দে তা আমার কাছে মনে হচ্ছে যে ইরান বোধহয় গত 20 বছর যাবত আপনার তারা কিন্তু এগুলো দে নিউ দিস ইজ গোইং টু হ্যাপেন। ইরান বললাম তো আপনার, এটা কিন্তু দে ভেরি স্মার্ট সিভিলাইজেশন অ্যান্ড ভেরি স্মার্ট পিপল, সুতরাং তারা কিন্তু এগুলো জানতো যে এই ঘটনা ঘটতে যাবে আলটিমেটলি। সো দে আর প্রিপেয়ার্ড। আমার কাছে মনে হচ্ছে তাদের, যেমন আরাকসি নাকি যেন আজকে দেখলাম বোধহয় বলছে, আইআরজিসির প্রধান নাকি যেন বলছে উই আর রেডি ফর দ্যাট ব্যাটল। আমরা জানি যে এটা আর কি। তো এখন জানি না যে যুদ্ধের সময় তো সবকিছু বলেই প্রপাগান্ড হয়, এক্সাজারেশন ওভার এক্সাজারেশন হয় আপনার। আলটিমেটলি যুদ্ধ তো আসলে কোনোভাবে প্রিডিক্ট করা যায় না। আর বিশেষ করে এটা ভেরি আনপ্রেডিক্টেবল, যেটা এখন চলতেছে ফেব্রুয়ারি 28 থেকে শুরু করে আর কি। তো আমার কাছে মনে হচ্ছে at this point we are not going anywhere। এবং এটা ইরানের জন্যও ভালো না, ইরানের জন্য যুদ্ধটা বন্ধ হলে ভালো হবে, যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধটা বন্ধ হলে ভালো হবে। কিন্তু আমি আশা করি যে ইন্টারমিডিয়ারি যে মেইন প্রিন্সিপাল যে ফোর্সটা এখানে, যে বা যে গ্রুপটা এখানে যুদ্ধটাকে ছাড়ছে, যুদ্ধটা কন্টিনিউ করার জন্য, এদেরকে বোধহয় একটা, আমার মনে হচ্ছে স্ট্রং একটা মেসেজ বোধহয় যুক্তরাষ্ট্রে দেওয়া উচিত আর কি। আদারওয়াইজ অনেক সময় তো বলে যে ওরা উই ডোন্ট কেয়ার, আমরা উই আর গোইং টু লিড দ্য অর ডু দ্য রেইজ দ্য ওয়ার বাই আওয়ারসেলভস। এবং এই ট্রোজান হর্সের মতো যে রেইসে, এই ট্রোজান হর্সকে কিন্তু বোধহয় স্টপ করতে হবে। আদারওয়াইজ ট্রাম্পের পক্ষে এটা বোধহয় সম্ভব হবে না আর কি। তো আশা করি ইটস নট গোইং টু গো আনটিল মিড টার্ম, হুইচ ইজ লং টাইম। মিড টার্ম আগে তো ইন্ডিকেশন, যেটা আরেকটা চমৎকার কথা বলছেন ডক্টর নকিব, যে ইয়েস হি ম্যাটার্স অফ দ্য ইকোনমি। এবং এই দেশে কিন্তু সব সময় কিন্তু একটা সরকার প্রধানের বা একটা রাজনৈতিক দলে কিন্তু পতন হয়েছে যখনই কিন্তু আপনার ইকোনমি বা ওয়ালেটে হার্ট আপনার করেছে। যখন হ্যাঁ ওয়ালেটটা পকেটটা হলো এখানে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ভেরি ইম্পর্টেন্ট। জি, আমি একটু প্রফেসর ডক্টর নাকিবুর রহমান আপনার কাছে একটু জানি, সেটা হলো প্রায় 7 সপ্তাহ ধরে যুদ্ধ চললো। একেবারে 28শে ফেব্রুয়ারি থেকে যদি আমরা বলি 2 সপ্তাহ ধরে যুদ্ধবিরতি, সবকিছু মিলে একজন মানুষের অনুপস্থিতি খুব চোখে পড়ছে। সেটা হলো মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবারই তো বলছেন রেজিম চেঞ্জ করেছেন, কিন্তু তার বিপরীতে ইরান যেটা প্রমাণ করতে চাইছিল যে রেজিম চেঞ্জ হয়নি, আয়াতুল্লাহ খামেনি গিয়েছে, তার ছেলে চলে এসেছে মুস্তফা খামেনি, তাকে তো কোথাও দেখা যাচ্ছে না। ইরানের নেতৃত্বটা কার হাতে? আমরা আলোচনা দেখছি স্পিকারকে, পররাষ্ট্রমন্ত্রীকে, মুস্তফা খামেনি কোথায়? মানে তার অনুপস্থিতি কতটা প্রভাব ফেলতে পারে এই শান্তি আলোচনায়, ইরানকে ঐক্যবদ্ধ করে ধরে রাখতে, যেটি আয়াতুল্লাহ খামেনি করেছিলেন? না, ডেফিনেটলি এটা ইটস আ ভ্যালিড কোয়েশ্চেন। কিন্তু তিনি, আমরা শুনেছিলাম যে এর আগে ইতিপূর্বে যে তিনি কিন্তু আহত হয়েছিলেন একটা স্ট্রাইকে। সো ইরান বারবার বলছে যে তিনি সুস্থ আছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন কিন্তু সুস্থ আছেন। কিন্তু ইভেন তিনি যদি নিহত হন, ইরানের যে অর্গানোগ্রামটা যদি আমরা দেখি, যে এটাই একটা মানে ইন্টারেস্টিং একটা বিষয়, যে এটা কিন্তু একজন ব্যক্তির উপরে ডিপেন্ডেন্ট না। ডিসিশন মেকিং প্রসেসটা মানে খুব সুন্দরভাবে ডিসেন্ট্রালাইজ করা, যে যে আপনার রেভলিউশনারি গার্ড কার নেতৃত্বে চলবে। সো এই বিষয়গুলা কিন্তু, এবং লেটস মেক নো মিস্টেক, যে ইরান কিন্তু এতদিন ধরে কিন্তু নিষেধাজ্ঞার মধ্যেই সার্ভাইভ করছে, ফ্লোরিশ করছে। দীর্ঘদিন ধরে তারা ইরাক ইরান যুদ্ধ সেটাকে কিন্তু মানে এই লং টার্ম যুদ্ধে কিন্তু তারা অভ্যস্ত। এবং এখানে মানে দে হ্যাভ লিটল টু লুজ, যেখানে আমেরিকার জন্য থ্রেশহোল্ডটা অনেক হাই। সো মানে বুটস অন দ্য গ্রাউন্ড কথাটা ইজি, কিন্তু এরকম দুর্গম অঞ্চলে আমরা যদি আফগানিস্তান, ভিয়েতনাম থেকে লেসন নেই, যে দূর থেকে গিয়ে মানে এরিয়াল অ্যাটাক করে কিছু মানুষকে মেরে এসে বের হয়ে আসা যায়, কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলে পদাতিক বাহিনীকে এনগেজ করে যুদ্ধে জিতা এটা ইম্পসিবল। কিন্তু অনেক বোম্বিং যদি করে, প্রফেসর নাকিবুর রহমান, আমি একটা আশঙ্কার কথা বলি। হিউজ বোম্বিং যদি আমেরিকা করতে চায়, উপর থেকেই করলো, মানে একেবারে শেষ মুহূর্তে যে ঠিক আছে চলে আসবো, কিন্তু আসার আগে তোমাকে একদম
মাটির সঙ্গে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে আসবো, এরকম যদি করতে এটা চায় তো এটা কি চেষ্টা সম্ভব? করা হয়েছে, কিছু ইনফ্রাস্ট্রাকচারে আক্রমণ হয়েছে, কিন্তু এখানে যেটা মানে অসুবিধার জায়গাটা সেটা হলো যে এটা রিটালিয়েশন যখন ইরান করেছে, মানে যুদ্ধবিরতির আলোচনা কিন্তু এমনি এমনি হচ্ছে না। হুম কারণ হুম ইরান কিন্তু এই আউটকাম থেকে সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হলো যে ইরানের আশেপাশে বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে আমেরিকার যে সামরিক বেস গুলা ছিল সেগুলা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখেছি যে এই বেজের আর্মিরা হোটেলে থাকছেন। সো দ্যাট টেলস ইউ যে দে আর ভলনারেবল। এবং সাথে সাথে ইসরায়েলেও যে আক্রমণগুলো হচ্ছে এবং ইসরায়েলের সেই ক্লাস্টার বোমিং এর কারণে যদিও এটার এফেক্টিভনেস ড্যামেজ অপেক্ষাকৃত কম, মানে দে ফিগার্ড আউট এ ওয়ে টু বিট দ্য আয়রন ডোম। সো এই বিষয়গুলো কিন্তু আছে যে তারপরে আমরা দেখেছি যে আমেরিকার মানে এক্সপেন্সিভ স্টেলেথ বিমানগুলা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সো একেবারে বিনা বাধায় গিয়ে যে বোম্বিং করে ফেরত আসতে পারবে হুম হুম সেই ক্যাপাসিটিরও কিন্তু আমরা দেখেছি যে কিছু ব্যত্যয় ঘটেছে। সবচেয়ে বড় কথা হলো যে যখন ডেড বডি যখন বডি ব্যাগে করে আমেরিকাতে ফেরত আসে, এটা একটা ট্রিমেন্ডাস চাপ সৃষ্টি করে। আমরা দেখেছি যে ইভেন মার্চ মাসের যখন গত বছরের এই সময় মার্চ মাস ফেব্রুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ছিল, অ্যাপ্রুভাল রেটিং ছিল 47%, ডিসঅ্যাপ্রুভাল রেটিং ছিল 41%। আজকে ডিসঅ্যাপ্রুভাল রেটিং হয়ে ডিসঅ্যাপ্রুভাল পার্সেন্টেজ হয়ে গেছে 62%, এবং অ্যাপ্রুভাল রেটিং একেবারে মানে ইটস এট দ্য বটম 36%। ইভেন আমরা যদি দেখি যে রিপাবলিকানদের মধ্যেও একটা বড় অংশ মনে করে আপনার যে রয়টারের যে সার্ভের রেজাল্ট যেটা বের হয়েছে যে ট্রাম্প ইভেন টেম্পার্ড কিনা, আপনার 46% রিপাবলিকান মনে করে মাত্র যে ট্রাম্প ইভেন টেম্পার্ড। 53% রিপাবলিকানরা, মানে অন্যদের কথা তো বাদই দিলাম, 26% ওভারঅল মানুষ মনে করে যে ডোনাল্ড ট্রাম্প ইভেন টেম্পার্ড। ইভেন 53% রিপাবলিকানরা মনে করে যে ডোনাল্ড ট্রাম্প সুস্থ মস্তিষ্কের না, তার মানে মেন্টাল কিছু ডেটোরিয়েশন হচ্ছে। সো এই বিষয়গুলা তো সামনে আছে। সো সুতরাং এখানে মানে এই যুদ্ধে আলটিমেটলি আমেরিকা has a lot to lose. America already lost a lot. এবং সবচেয়ে বড় কথা হলো যে একটা মানে মুদ্রাস্ফীতির দিকে আমরা ধাবিত হচ্ছি, গ্যাসের দাম আকাশচুম্বী। এই অবস্থায় সাধারণ মানুষের উপরে, সাধারণ মানুষের পকেট বুকের উপরে যে চাপ হচ্ছে, এটার একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট কিন্তু মিড টার্ম ইলেকশনে হয়ে যাবে। জি, প্রফেসর ডক্টর গোলাম মাদবর, আপনার কাছে জানতে চাই সেটা হলো যে এখন যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে অনেকে বলছেন প্রেসিডেন্ট যুদ্ধ থেকে ফিরে আসতে চান কিন্তু আসার উপায় খুঁজে পাচ্ছেন না। ইরান কি কোথাও কোনো একটু ছাদ দিয়ে, মানে যুদ্ধটা বন্ধ হোক এটি তো ইরানও চায়, ইরান কি কোথাও কোনো একটা ছাদ দিয়ে যুদ্ধটা বন্ধ করার জন্য পদক্ষেপ নেবে কি না? আপনার কাছে কি মনে হয় যে হরমুজের বিষয়টি আমরা বাদ দিলাম, ইউরেনিয়ামের বিষয়টিতে যদি ন্যূনতম সমঝোতা করা যায়, অর্থাৎ আমেরিকাও কোনো একটা ছাদ দেয়, ইরানও একটু ছাদ দিল, সেক্ষেত্রে কি একটা সম্ভাবনা দেখছেন কিনা? আচ্ছা দেখুন, আসলে দেখুন, ইরান কিন্তু অনেক আগের থেকে কিন্তু ইউরেনিয়াম, বিশেষ করে দে সেড দ্যাট উই আর ডেভেলপিং ইট ফর দ্য সিভিলিয়ান ইউজ, এরা কিন্তু সবসময় বলছেন। এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, তারা কিন্তু তাদের এখানে কিন্তু আসলে দেখুন এটা অনেকটা ইউনিলেটারি কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু বেরিয়ে আসছে। তো এটা কিন্তু সবসময়, এবং এখনো কিন্তু আপনি আমার কাছে মনে হয় যে ইরান তাদেরকে $20 বিলিয়ন যেটা ফ্রিজ করে রেখেছেন, বা অন্যান্য কান্ট্রিতেও আছে অনেকগুলোর মধ্যে, বোধহয় 100 বিলিয়ন না কত যেন ফ্রিজ করা আছে তাদের। প্লাস হচ্ছে তারা যে ইন্স্যুরেন্সটা পায় তাদেরকে যে আবার এই ধরনের ভাবে অ্যাটাক করবে না, এটা একটা ব্যাপার। আর ইউরেনিয়ামটা যদি তাদের সিভিলিয়ান ইউজে, তাদের ইউরেনিয়ামটা কেন অন্য দেশকে দেবে? এটা তো আসলে, এবং দেখুন ইরান তো এটা ডেভেলপ করে, করুক যেটাই করুক না করুক, ইরান তো এটা কোনো অ্যাবিউজ করেন নাই আজ পর্যন্ত। এখন তারা আত্মরক্ষা করছে, সেখানেও তো তারা এটি অ্যাবিউজ করেন নাই। সুতরাং কেন? হ্যাঁ, আমার কাছে মনে হয় দে আর অলসো লুকিং ফর ওয়ে আউট। ওয়ে আউট কিন্তু দুই পক্ষই করছে আর কি, কিন্তু এখন এট হোয়াট কস্ট? আপনি তার তো একটা সিকিউরিটি তো দরকার, এবং তার তো একটা অ্যাসিউরেন্স দরকার।
তার যে ফ্রিজ যে ফান্ডগুলো সেগুলো আনফ্রিজ করা হবে, এবং সেখানে তাকে যে যে ডিস্ট্রাকশনটা হয়েছে তার ক্ষতিপূরণের কথা সে বলছে। সো দে আর লুকিং ফর অল দিস ওয়ে আউট। আমার কাছে মনে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প আলটিমেটলি যেটা করবে আর কি, কিছু কিছু জায়গায় ছাড় দিয়ে বোধহয় আলটিমেটলি বোধহয় আমার কাছে মনে হচ্ছে হি উইল ওয়ে আউট। আর আপনি একটু ডক্টর নকিব একটা কথা বলেছিলেন যে এটা লিডারশিপের ব্যাপারে, খামেনিকে মারে ফেললো, তার ছেলে এখন যে মোস্তফা খামেনি, আপনি তাকে কোথাও দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি যেটা শুনেছি বা আমরা দেখছি যেটা, দেখুন চেইন অফ কমান্ড অ্যান্ড সাকসেশন প্ল্যান আর্মিতে কিন্তু একটা বড় কথা আছে। চেইন অফ কমান্ড কিন্তু একটা যায় আরেকটা উঠে, এরা হচ্ছে দে আর রেজিমেন্টেড দ্যাট ওয়ে, ডিসিপ্লিন দ্যাট ওয়ে। লিডারশিপ ইজ সো ডেলিগেটেড, সো ডিসেন্ট্রালাইজড। আপনার ওইটা কেন্দ্রীয় একজন চলে গেলেও কিন্তু তাদের কিন্তু এই প্রবলেমটা নাই। দ্যাট ইজ হোয়াট দ্য ইরানিয়ান আইজিআরসি। আর এখানে কিন্তু দুটো, একটা আইজিআরসি আর একটা আমি নামটা ভুলে গেলাম যেটা আর্ম ফোর্সেস, দুইটা কিন্তু আপনার প্যারালেল এবং দে ওয়ার্ক ইন এ কোঅর্ডিনেটেড ওয়ে। সো এই জন্যই আর কি যে তারাও কিন্তু অনেকটা, তারা বললাম তো আমি 20 বছর আগে থেকে তারা জানে যে দিস ব্যাড ডেজ গোয়িং টু বি ইন দেয়ার ডোর, এবং তারা কিন্তু অনেক আগের থেকে এগুলো প্রিপেয়ার। আর আম, আমার কাছে যেটা আরো মনে হয় যে এটা আসলে দে আর নট অলসো লুকিং ফর দিস ওয়ার টু কন্টিনিউ, কারণ দে হ্যাভ লস্ট এ লট। ইকোনমি থেকে আরম্ভ করে সবকিছু কিন্তু তাদের, এবং দেখুন একটা জিনিস হচ্ছে দে আর ভেরি ইউনাইটেড। তাদের হুম হুম। এখন যেটা কিছু কিছু তো আপনার সব দেশেই থাকে, যেগুলো মাঝে মাঝে জি। দেখবেন হিউম্যান রাইটস এর জন্য তারা মিছিল করে, এইটা করে সেটা করে, কিন্তু আমার মনে হয় প্যাট্রিয়টিক ন্যাশনালিস্টিক ব্যাপারে কিন্তু দে আর অল ইউনাইটেড এট দিস পয়েন্ট। অনেক ধন্যবাদ। প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, একেবারে শেষ প্রশ্নটি আপনার কাছে করতে চাই, সেটি হলো যে ইরান এতদিন পর্যন্ত যে টিকে আছে সেটি অনেকে বলছেন যে তাদের সমরাস্ত্রের কারণে নয়, তাদের ঐক্যের কারণে, একতার কারণে, জাতীয় ঐক্য তাদের মধ্যে হয়ে গেছে। কিন্তু আমি আসলে মুস্তফা খামেনির প্রশ্নটি আপনাকে এই কারণে করেছিলাম যে বর্তমান যে নেতৃত্ব কিংবা যাদেরকে আমরা সামনে দেখছি, আমরা যদি স্পিকারের কথা বলি, আমরা যদি পররাষ্ট্রমন্ত্রীর কথা বলি, বিশেষ করে যখনই হরমুজ প্রণালীটা অল্প সময়ের জন্য খুলে দেওয়া হয়েছিল, ইরানের ভিতরে কিছু কিছু দ্বিমত দেখা গিয়েছিল। বিশেষ করে ইরানিয়ানরা তারা মনে করছিল এটি এক ধরনের পরাজয়, কেন আমরা হরমুজ খুলবো, কেন আমরা ছাড় দেব। সেই জায়গায় পশ্চিমা মিডিয়াগুলো বলছে তাদের মধ্যে কিছুটা দ্বিমত জাতি হিসেবে তৈরি হচ্ছে। এটি কি পশ্চিমা মিডিয়ার স্রেফ বয়ান বলে মনে করছেন, নাকি আসলেই তো নেতৃত্ব যদি মানে আয়াতুল্লাহ খামেনি তো আরেকজন হওয়া সম্ভব না আমরা যেটুকু বুঝি, তো সেই জায়গায় কোনো একটু ঘাটতি দেখছেন? না, ডেফিনেটলি পশ্চিমা মিডিয়ার নিউজ তো আমরা উই ক্যানট ট্রাস্ট ইট অ্যাট ফেস ভ্যালু, এবং একটা দেশে পলিসি মেকারদের মধ্যে পলিসি নিয়ে মতানৈক্য হইতেই পারে, সবকিছু নিয়ে ইউনানিমাস ডিসিশন তো সবসময় হয় না। মানে এটা তো আমরা ডেমোক্রেসির কথা বলি, ডেফিনেটলি মিডল ইস্টের দেশগুলোর মধ্যে আমরা যদি ডেমোক্রেসির কাছাকাছি দেখি, তাহলে পরে ইরানে কিন্তু প্রেসিডেন্ট সুষ্ঠুভাবে নির্বাচিত হয়। কিছু তাদের ক্রাইটেরিয়া আছে যে প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন, দ্যাট নিডস টু বি ভেটেড বাই সুপ্রিম লিডার, স্পিরিচুয়াল লিডার। এরাকে মানে খামেনি এটাকে ভেটিং করতেন, যার কারণে কিছু ব্যক্তির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করারই সক্ষমতা থাকে না। কিন্তু যাদেরকে ভেট করা হয়েছে তারা কিন্তু জনগণের সরাসরি ভোটেই কিন্তু নির্বাচিত হয়ে আসছিলেন। সুতরাং এই যে, এবং এই কারণেই কিন্তু চেইন অফ কমান্ড, যেটা কথাগুলো মাদবুল ভাই বললেন যে মানে ইটস অলওয়েজ নেক্সট ম্যান আপ, যে একজন মানে একজন নিহত হয়েছে, একজন মারা গিয়েছে, কোনো ডিসিশন মেকিং কিন্তু থেমে থাকেনি। সো তাদের মধ্যে আপনি যদি বলেন যে ডেফিনেটলি, আমি যে কথাটা এর আগে মানে সেগমেন্টে বললাম যে ইরান কিন্তু একটা নাজুক পরিস্থিতির মধ্যে ছিল, যে ইরানের মধ্যে একটা বড় আমরা বিদ্রোহ দেখছিলাম, মানুষের মধ্যে ক্ষোভ দেখছিলাম বিভিন্ন কারণে, এবং এটা থাকতেই পারে, এবং এটা দমন করতে গিয়ে ডেফিনেটলি ইরানও কিছু বাড়াবাড়ি করেছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু বিষয়টা হলো যে যখন দেশের উপরে হামলা হচ্ছে, তখন স্পেশালি এই সরকার বিরোধী আন্দোলনে যারা বামপন্থী রাজনীতিবিদ ছিলেন, তারা কিন্তু কোনোভাবেই এই হামলাটাকে ভ্যালিডেট করেনি, কিংবা এটা কিন্তু একটা দেশপ্রেমের ব্যাপার, যে আমার সরকারের সাথে আমার বিরোধ হতে পারে, আমার সরকারকে আমি অপছন্দ করতে পারি, তাই বলে আমার জনগণের উপরে যদি বিদেশ থেকে কেউ, বাইরে থেকে বহিঃশক্তি আক্রমণ করে, এবং সেই আক্রমণকে যদি আমি ওয়েলকাম করি, তাহলে তো আমি কিভাবে জনগণের মানে ভালো চাই। সো আমরা তখন দেখেছি যে এই আন্দোলনে স্পেশালি এই বামপন্থীরা কিন্তু তখন সরকারকে সমর্থন করা শুরু করে দিল।
ফর দ্য টাইম বিং। তারপরে কারণ যুদ্ধ তারা তো পরিস্থিতি সেফ গেলে ছিল তখন না, দেখা যাবে। মানে যখন জনবসতিতে হামলা হচ্ছিল তখন তো তারাও সেফ না, সেখানে তাদের বাড়ি, Exactly, তাদের exactly. আত্মীয় স্বজন থাকতে কিন্তু পারে, বেঁচে তারপরেও হতে কিন্তু তো আমরা মারা হচ্ছে দেখেছি না। যে রেজা শাহ পাহলভীর যে মানে লয়াল যে গ্রুপগুলা, তারা মানে ইসরায়েলের কাছে ধর্ণা দিয়ে এবং এবং তাদের এই কার্যক্রমগুলোও কিন্তু ব্যাকফায়ার করছে। তিনি ইটালিতে গেলেন যে মুহূর্তে ইটালির সরকার ইসরায়েলের সাথে সম্পর্ক বন্ধ করে দেওয়ার জন্য কথা বলছে। সো মানে মিসক্যালকুলেশন গুলা যে তার এই অংশটা কিন্তু কিছু সবসময় থাকবেই, যারা অলওয়েজ মানে দেশের সার্বভৌমত্বকে বিক্রি করে দিতে প্রস্তুত। এরা কিন্তু মানে দে উইল নেভার বি এবল টু গেট দ্য অ্যাপ্রুভাল অফ পিপল। রেজা শাহ পাহলভী এই যে জনগণের উপরে 172 জন শিশুকে হত্যা করা হলো স্কুলে বোমিং এ, এটার কিন্তু নিন্দা তিনি করেননি, বরং তিনি আমেরিকা এবং ইসরায়েলের অ্যাপ্রুভাল পাওয়ার জন্য অস্থির হয়ে আছেন। সো এই কারণে আসলে ওয়েস্টার্ন মিডিয়ার কোনো ইনফরমেশন নিউজকে আমরা এখন আর ফেস ভ্যালুতে বিশ্বাস করতে পারি না, কিন্তু সাথে সাথে যদি বিশ্বাস করিও, পলিসি নিয়ে তো দ্বিমত হতেই পারে। আমেরিকাতে কংগ্রেস কি Okay. সবকিছু নিয়ে একমত হয়, তাদের মধ্যে ডিবেট হয়, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে যে সিদ্ধান্ত হয়, এভরিবডি is abided by that, right? So ইরানে এরকম কোনো কিছু হচ্ছে কিনা টাইম উইল টেল, বাট ডেফিনেটলি হরমুজ প্রণালী খুলে দেওয়া না দেওয়া এটা তো একটা বড় পলিসি বিষয়, এটা নিয়ে তো ডিবেট হতেই পারে। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, প্রফেসর ডক্টর গোলাম মাহমুদ ভাই এবং প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য। দর্শক যারা দেখছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcabelbd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।